অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক বা সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে তার ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দেব। এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নেবে, তাহলেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 8 হিস্ট্রি সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট, অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। অষ্টম শ্রেণীর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হিস্ট্রির যে আমি সাজেশনটি দিচ্ছি তার প্রশ্নগুলি দেখার আগে প্রথমে দেখে নাও কোন কোন অধ্যায়গুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এই চারটি অধ্যায় পরীক্ষা হবে। তবে কোনো কোনো স্কুলে শেষ অধ্যায়টি পরীক্ষা হবে না, তোমরা সেই অংশটি স্কিপ করে যেও, যাতে সম্পূর্ণটা হবে তারা সব প্রশ্নগুলি দেখে নাও। প্রথম যেটি পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, এর ফলাফল কি হয়েছিল? 2 নাম্বার, সূর্যাস্ত আইন কি? 3 নাম্বার, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। 4 নাম্বার, অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? 5 নাম্বার, টিকা লেখো। দাক্ষিণাত্য হাঙ্গামা এবং আরেকটি টিকা দিয়েছি অবশিল্পায়ন, তোমরা অবশ্যই দুটি টিকা দেখে রাখবে। 6 নাম্বার প্রশ্ন, ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতি ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির ওপর কি প্রভাব ফেলেছিল? এবং 7 নাম্বার, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? এই 7টি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে দিলাম। একটি কথা আরেকবার বলে রাখছি, শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ এবং এসিকিউ এর জন্য তোমরা কিন্তু ইতিহাস টেক্সট বুক খুব ভালো করে রিডিং পড়ো। শর্ট প্রশ্ন কিন্তু এইভাবে সাজেশন করে কিছু হয় না, তো তার জন্য টেক্সট বই তোমাদের রিডিং খুব ভালো করে পড়তেই হবে। তো এই প্রশ্নগুলি দিয়ে রাখলাম বড় প্রশ্ন হিসাবে, তোমরা কিন্তু দেখে রাখবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এরপর পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এখান থেকে যে প্রশ্নগুলি দেখে রাখবে একবার দেখে রাখো। প্রথম প্রশ্ন, নব্যব্যঙ্গ কাদের বলা হতো, তারা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? 2 নাম্বার, মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা লেখো। 3 নাম্বার, টিকা লেখো। আর্য সমাজ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা উলুগুলান। এই টিকাগুলি অবশ্যই দেখে রাখবে, এর মধ্যে তোমরা কমন পাবে। 4 নাম্বার প্রশ্ন, 19 শতকের সংস্কার আন্দোলনগুলির চরিত্র এবং সীমাবদ্ধতা আলোচনা করো। 5 নাম্বার, কার নেতৃত্বে কিভাবে ওয়াহাবি আন্দোলন বাংলায় ছড়িয়ে পড়েছিল? 6 নাম্বার, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণ, ফলাফল এবং প্রকৃতি আলোচনা করো। এই 6টি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা দেখে রাখবে বড় প্রশ্ন হিসাবে, এখান থেকে কমন পাবেই। এগুলি তৈরি করলে তোমরা অনেক এমসিকিউ প্রশ্নও কিন্তু কমন পেয়ে যেতে পারো, তাই কোনোটা এর মধ্যে তোমরা বাদ দিও না। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয় এবং কেন? 2 নাম্বার, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? 3 নাম্বার, 3 দিনের তামাশা কি? 4 নাম্বার, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 5 নাম্বার, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের কারণ কি? 6 নাম্বার, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। 7 নাম্বার, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কেন? 8 নাম্বার, টিকা লেখো। জাতীয় শিক্ষা, মর্লে মিন্টো সংস্কার আইন। এই 8টি প্রশ্ন অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা দেখে রাখবে। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু প্রশ্নটি মেনশন করে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এরপর শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 2 নাম্বার, বেশ কিছু টিকা দিয়েছি তোমরা দেখে রাখো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, স্বরাজ্য দল, গান্ধী আরউইন চুক্তি, নৌ বিদ্রোহ। এই টিকাগুলি দেখে রাখবে। 3 নাম্বার, গান্ধীজির স্বরাজ ভাবনার পরিচয় দাও। 4 নাম্বার, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধীজি কোন 3টি আঞ্চলিক আন্দোলন করেছিলেন? 5 নাম্বার,
চৌরি চৌরা ঘটনা কি, অথবা এটি আরেকভাবে আসে, অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। 6 নাম্বার, সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন। 7 নাম্বার, তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় কার নেতৃত্বে কেন গড়ে উঠেছিল। 8 নাম্বার, ভারত ছাড়ো আন্দোলনকে নেতাহীন আন্দোলন কেন বলা হয়। এবং 9 নাম্বার, ভারতের রাজনীতিতে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। এখানে আরেকটি কথা বলে রাখি, তোমাদের যে ইতিহাস বই রয়েছে তার 123 নম্বর পাতাটি খুব ভালো করে পড়ে রাখবে। এখান থেকে অনেকগুলি শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো এটি তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলি অতি অবশ্যই দেখবে, তার সাথে টেক্সট বই খুব ভালো করে রিডিং করে রাখবে। দেখবে ইতিহাসের সম্পূর্ণ নাম্বার অর্থাৎ পূর্ণ নাম্বার তোমরা পাবেই। তো এই প্রশ্নগুলির উত্তর খুব ভালো করে তোমরা প্রস্তুত করে নিও, কোনো প্রশ্ন এগুলির মধ্যে তোমরা বাদ দিও না। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো, এর মধ্যেই তোমরা কমন পাবে, আমি তোমাদের এখন থেকেই বলে দিলাম। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থেকো।